আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অর্থনীতির অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি পড়াবো হচ্ছে ব্যাংক। ব্যাংক হচ্ছে এমনই একটি সরি ব্যাংক হচ্ছে এমনই একটি প্রতিষ্ঠান যা একদিকে জনসাধারণের উদ্বৃত্ত অর্থ জমা রাখে এবং অন্যদিকে তা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে ঋণ হিসেবে প্রদান করে। জনসাধারণ তাদের অতিরিক্ত অর্থ নিরাপদে রাখার জন্য ব্যাংকে জমা রাখে। আবার ব্যাংকে গচ্ছিত এই অর্থ পুনরায় ব্যবসা বাণিজ্যে এবং বিভিন্ন উৎপাদন কাজে লিপ্ত ব্যক্তিদেরকে ঋণ হিসেবে প্রদান করে। এভাবে ব্যাংক এক শ্রেণীর লোকদের নিকট থেকে আমানত হিসেবে অর্থ গ্রহণ করে এবং অন্য শ্রেণীর লোকদেরকে ঋণ হিসেবে প্রদান করে। এর জন্য ব্যাংকে ঋণের কারবারিও বলা হয়। বিভিন্ন অর্থনীতিবিদ ব্যাংককে সংজ্ঞায়িত করেছেন। যেমন অর্থনীতিবিদ সেয়ার্স বলেন, ব্যাংক হচ্ছে এমনই একটি প্রতিষ্ঠান যা ঋণ অন্যান্য লোকের ঋণ পরিশোধের জন্য ব্যাপকভাবে গৃহীত হয়ে থাকে। তো আমরা বলতে পারি যে আর্থিক প্রতিষ্ঠান এক শ্রেণীর জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং অন্য এক শ্রেণীর লোকদের তারা ঋণ হিসাবে প্রদান করে, তাকে ব্যাংক বলে। ব্যাংকের কতগুলো শ্রেণীবিভাগ রয়েছে। সাধারণত ব্যাংকগুলোকে প্রায় অনেকগুলো ভাগে ভাগ করা যেতে পারে, যেমন কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বিনিময় ব্যাংক, সমবায় ব্যাংক, বন্ধকি ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাংকেরই সংজ্ঞা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? বলা হয়েছে পৃথিবীর প্রত্যেকটি দেশেরই একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে। এটি দেশের অন্য সকল ব্যাংকের প্রধান হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ এবং ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং ব্যাংক ব্যবস্থার অভিভাবক হিসেবে কাজ করে। বর্তমানে কেবল কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে দেশের নোট প্রচলন করা হয়ে থাকে এবং এই ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে এবং ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবেও কাজ করে থাকে। আমরা উদাহরণ হিসেবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নাম উল্লেখ করতে পারি। এরপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যে সকল ব্যাংক ব্যবসা বাণিজ্যের জন্য জনসাধারণকে স্বল্প মেয়াদি ঋণ দান করে তাদেরকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র স্বল্প মেয়াদি ঋণ দান করে থাকে। জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং উক্ত অর্থ স্বল্পকালীন ঋণ হিসেবে ব্যবসায়ীদেরকে প্রদান করে থাকে। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ইত্যাদি। শিল্প ব্যাংক। যে ব্যাংক শিল্প প্রতিষ্ঠানগুলোকে মধ্যম এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে তাকে শিল্প ব্যাংক বলা হয়ে থাকে। নতুন শিল্প কারখানা স্থাপন, পুরাতন শিল্প কারখানার মেরামত, সংস্কার ইত্যাদি উদ্দেশ্যে শিল্প ব্যাংক উদ্যোক্তাদেরকে স্থায়ী মূলধন এবং চলতি মূলধনের যোগান দিয়ে থাকে। এরপরে হচ্ছে কৃষি ব্যাংক। যে ব্যাংক কৃষিকাজের জন্য কৃষকদের ঋণ প্রদান করে তাকে কৃষি ব্যাংক বলা হয়ে থাকে। এই কৃষি ব্যাংক সাধারণত দেখা যায় যে কৃষকদেরকে 3 প্রকারের ঋণ দিয়ে থাকে: স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী। আবার বিনিময় ব্যাংক হচ্ছে যে সকল ব্যাংক বৈদেশিক বাণিজ্যে দেনা পাওনা লেনদেন করে তাকে বিনিময় ব্যাংক বলে। আমদানি রপ্তানিকারকদেরকে হুন্ডি বাট্টা করে প্রচুর অর্থ উপার্জন করে, এটাই হচ্ছে তাদের প্রধান কাজ। বাংলাদেশে অবস্থিত লয়েড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল অ্যান্ড গ্রিনল্যান্ডস ব্যাংক, ব্যাংক অফ চায়না, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি বিনিময় ব্যাংক। সমবায় ব্যাংক। সমবায়ের ভিত্তিতে যে ব্যাংক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় তাকে সমবায় ব্যাংক বলা হয়ে থাকে। সমবায় ব্যাংক প্রধানত দরিদ্র কৃষক এবং ক্ষুদ্র শিল্পপতিদেরকে স্বল্প এবং মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এরপরে হচ্ছে বন্ধকি ব্যাংক। যে ব্যাংক কৃষকদেরকে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে কৃষিক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে তাকে ভূমি বন্ধকি ব্যাংক বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে সঞ্চয়ী ব্যাংক। সঞ্চয়ী ব্যাংক, এখানে বলা হচ্ছে আমানতি ব্যাংক। আমানতি ব্যাংক জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং এই ব্যাংক সাধারণত একটি নির্দিষ্ট হারে সুদ দিয়ে জনসাধারণকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে উৎসাহ প্রদান করে। এবং গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক একটি বিশেষ ধরনের ব্যাংক। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। গ্রামীণ ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রামের ভূমিহীন পুরুষ মহিলাদের জন্য ব্যাংকিং সুবিধা প্রদান করা। এরপরে হচ্ছে ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামী ব্যাংক। এটা মূলত বাণিজ্যিক ব্যাংক হলো এর কার্যক্রম অন্যান্য ব্যাংক থেকে কিছুটা আলাদা। এটি একটি সুদবিহীন ব্যাংক।
এছাড়া একক এবং শাখা ব্যাংক রয়েছে। গঠনের ভিত্তিতে আমরা ব্যাংকগুলোকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একক ব্যাংক, একটা হচ্ছে শাখা ব্যাংক। একক ব্যাংক হচ্ছে যে ব্যাংক ব্যবস্থার কেবলমাত্র একটি মাত্র কার্যালয়ে বা শাখা থাকে তাকে একক ব্যাংক বলা হয়ে থাকে। একক ব্যাংক ব্যবস্থায় কোনো ব্যাংকের শাখা অফিস থাকে না। প্রত্যেকটি ব্যাংকের একটি সীমাবদ্ধ অঞ্চল থাকে। এই ব্যাংকে আঞ্চলিক ব্যাংকও বলা যায়। আর পরিচালনার দিক থেকে একক ব্যাংক ব্যবস্থা প্রতিটি ব্যাংকই হচ্ছে স্বাধীন, তবে দেশের ভিতরে বাইরে অন্যান্য স্থানের সাথে লেনদেনের ক্ষেত্রে সংযোগ রক্ষা করার জন্য সংযোগকারী ব্যাংক থাকে এবং তাদের মাধ্যমে একে অপরের সাথে সংযোগ রক্ষা করে। এ ধরনের ব্যাংক মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে চালু রয়েছে এবং এর নাম আমরা বলতে পারি আমেরিকান ব্যাংক ব্যবস্থা। এছাড়া শাখা ব্যাংক হচ্ছে এমনই এক ব্যাংক ব্যবস্থা যেখানে দেশের ভিতরে ও বাইরে একটি ব্যাংকের শাখা ছড়িয়ে রয়েছে। এই ব্যাংক ব্যবস্থায় প্রত্যেক ব্যাংকের একটি প্রধান কার্যালয় বা হেড অফিস থাকে এবং তার নির্দেশ এবং তত্ত্বাবধানে বিভিন্ন শাখার কার্যক্রম পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। এই ব্যাংক ব্যবস্থায় কোনো শাখা অফিস নিজস্ব স্বাধীন নীতি অনুসরণ করতে পারে না। এই ব্যাংক ব্যবস্থা উৎপত্তি গ্রেট ব্রিটেনে এবং এই শাখা ব্যাংক ব্যবস্থাকে ব্রিটেনের ব্যাংক ব্যবস্থাও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা আজকে বুঝলাম কি ব্যাংকগুলোকে আমরা মোটামুটি কয়েকটি ভাগে ভাগ করেছি। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বিনিময় ব্যাংক, সমবায় ব্যাংক, বন্ধকি ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, তারপরে হচ্ছে সঞ্চয়ী ব্যাংক, তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক এবং একক এবং শাখা হিসেবে ব্যাংকগুলোকে দুই ভাগে ভাগ করেছি, একক ব্যাংক এবং শাখা ব্যাংক। এখন আমরা দেখব হচ্ছে ডিটেলসে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এর কার্যাবলী, এবং বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, এর কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমনই একটি আর্থিক প্রতিষ্ঠান যে ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে অন্যান্য ব্যাংকের কার্যাবলীকে নিয়ন্ত্রণ এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে। প্রত্যেকটি দেশের প্রধান ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে। তো এটা আমরা বলেছি, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ডের ব্যাংক অফ ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদিকে আমরা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বলতে পারি। এরপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কাজ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কী কী কাজ রয়েছে? কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজই হচ্ছে নোট প্রচলন করা। এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নোট প্রচলন করা। পূর্বে বাণিজ্যিক ব্যাংকগুলো নোট প্রচলন করত, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক কাগজি নোট সহ প্রদানের একচেটিয়া অধিকার ভোগ করছে এবং এই মুদ্রা কেবল কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই ছাপা হয়ে থাকে। এরপরে হচ্ছে সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক হিসেবে কাজ করে। সরকারের সকল প্রকার আয় কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সকল ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে এবং সরকারের আর্থিক প্রতিনিধি হিসেবে সরকারের পাওনাগুলো আদায় করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক আবার দেনাগুলোর কি দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করা। অন্যান্য ব্যাংকসমূহ তাদের মূলধনের কিছু অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এর জন্য কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে এবং দুর্দিনই তাদেরকে ঋণ প্রদান করে থাকে এবং শ্রেণীর বিনিময় বিল ভাঙিয়ে মুদ্রা সাহায্য করে থাকে। এছাড়া ঋণ নিয়ন্ত্রণ করা। এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য আরেকটি প্রধান কাজ হচ্ছে যে ঋণ নিয়ন্ত্রণ করা। দেশের মুদ্রার মোট চাহিদা এবং যোগানের মধ্যে যথাসম্ভব সমতা বিধান করে। দেশের মধ্যে স্থিতিশীল মূল্য স্তর বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মূল্য স্তরকে স্থিতিশীল রাখার দায়িত্ব পালন করে এবং এই ব্যাংক হার পরিবর্তন এবং খোলা বাজার কারবার, নগদ জমার অনুপাতের পরিবর্তন, প্রচারণা অনুরোধ বা নির্দেশ প্রভৃতি বিভিন্ন উপায় অবলম্বন করে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণকে নিয়ন্ত্রণ করে থাকে। ঋণদানের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। দেশের সাধারণ ব্যাংকগুলো যখন আর্থিক সংকটের সম্মুখীন হয় তখন বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারে না, তখন কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এমত অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক হতে ঋণ গ্রহণে পাওয়ার সম্ভাবনা থাকে না, তখন কেন্দ্রীয় ব্যাংকই একমাত্র তাদেরকে সাধারণভাবে ব্যাংকগুলোকে কী দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। এছাড়া আর্থিক বহির্মূল্য নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক আরেকটি কাজ হচ্ছে যে বহির্মূল্য নির্ধারণ করে এবং বিনিময় হারকে স্থিতিশীলতা রাখে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে এবং নির্দিষ্ট হারে বৈদেশিক মুদ্রা কেনা বেচার মাধ্যমে বিনিময় হারকে স্থিতিশীলতা বজায়
রাখে। এরপরে হচ্ছে ক্লিয়ারিং হাউস। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে পারস্পরিক দেনা পাওনার হিসেব কাজ করার জন্য ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে কাজ করা। এই ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে যে আন্তঃব্যাংক দেনা পাওনা সৃষ্টি হয় তা মিটিয়ে থাকে। এছাড়া সরকারের আর্থিক পরামর্শদাতা হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। সরকারের যেমন মুদ্রার অবমূল্যায়ন, মূল্যায়ন, বিনিময় হার নির্ধারণ, মূল্যস্তর স্থিতিশীলতা রাখা, সরকারের আয় ব্যয় এবং বাণিজ্য নীতি প্রণয়ন প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পরামর্শ প্রদান করে থাকে। এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, মানে নোট প্রচলন করা, সরকারের ব্যাংক হিসেবে কাজ করা, অন্যান্য ব্যাংকের ব্যাংকার, ঋণ নিয়ন্ত্রণ করা, ঋণদানের শেষ আশ্রয়স্থল, আর্থিক বহির্মূল্য নির্ধারণ, ক্লিয়ারিং হাউস এবং সরকারের আর্থিক পরামর্শদাতা। তো আমাদের আজকে দেখলাম একটি দেশের প্রধান ব্যাংকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি এবং এর কার্যাবলী দেখেছি। এখান থেকে আমরা 4টি কার্যাবলী পড়ে নিব। ঠিক আছে, আগামী ক্লাসে আমি পড়াবো হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংকের গঠন এবং কার্যাবলী। এবং শিক্ষার্থীরা, এখানে তোমরা যদি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো একটু ভালো করে পড়ো, তাহলে আমরা বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীগুলো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী হিসেবে লিখতে পারবো। তো আগামী ক্লাসে এই সম্পর্কে আমি আরও ডিটেলস বলবো। তো আজকে এই পর্যন্তই, তোমরা তোমাদের এই পড়াগুলো কমপ্লিট করবে। আগামী ক্লাস আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।